ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট 12 ফেব্রুয়ারি, মনোনয়ন জমার শেষ দিন 29 ডিসেম্বর। 22 জানুয়ারি থেকে প্রচার শুরু, তফসিল ঘোষণা। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে শুরু থেকে কঠোর থাকতে হবে ইসিকে, বলছেন বিশ্লেষকরা। তফসিলে গণভোটের বিষয়টি স্পষ্ট না করায় হতাশা। গণতন্ত্রের প্রতিষ্ঠানীকরণ একটা সুযোগ সৃষ্টি হয়েছে অনেক রক্তের বিনিময়ে, অনেক আত্মত্যাগের বিনিময়ে। তো আমরা আশা করবো যে আমরা যেন এর প্রতি বিশ্বাসঘাতকতা না করি। গণভোটের ব্যাপারে আরেকটু মানুষকে বলতো, তাহলে মানুষ আরেকটু সচেতন হতো, মানুষের জানার বিষয়টা পরিষ্কার হতো। বিগত সময়ে রপ্তানি আয় বাড়িয়ে দেখানো হতো, অভিযোগ ব্যবসায়ীদের। টেকসই উন্নয়নের নতুন বাজার সৃষ্টি ও পণ্য বৈচিত্র্যকরণের তাগিদ। উৎপাদন কমতে কমতে পুরোপুরি বিদেশ নির্ভর চিনি শিল্প। আখ বিটের চাষ বাড়িয়ে চিনি কলগুলো সারা বছর চালু রাখার পরামর্শ। এবং বাঁচানো গেল না রাজশাহীতে গভীর নলকূপের গর্তে পড়া শিশু সাজিদকে। 33 ঘন্টা পর মাটির 50 ফিট নিচ থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। 2026 সালের 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন ধার্য করে ঘোষণা করা হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল। মনোনয়ন দাখিলের শেষ তারিখ 29 ডিসেম্বর। প্রচার শুরু 22 জানুয়ারি থেকে। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সিইসি বলেন, সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি উদ্ধারের বড় সুযোগ এই নির্বাচন। ভয় ভীতি না করে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। বিস্তারিত বেলায়েত হোসাইনের প্রতিবেদনে। শঙ্কা, অনিশ্চয়তা আর সকল জল্পনা কল্পনা পেছনে ফেলে অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত খতিয়ান নিয়ে দেশের 18 কোটি মানুষের সামনে হাজির হলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ঘোষণা করলেন ভোটের চূড়ান্ত দিনক্ষণ। ঘোষিত তফসিল অনুযায়ী 2026 সালের 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে গণভোট এবং সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একযোগে প্রচারিত হয় সিইসির ভাষণ, যার রেকর্ড করা হয়েছিল একদিন আগেই। ভাষণের শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার স্মরণ করেন মহান স্বাধীনতা সংগ্রামের সূর্য সন্তানদের, স্মরণ করেন 24-এর গণ অভ্যুত্থানের শহীদ, আহত ও বিপ্লবী যোদ্ধাদের। আমাদের ভাই বোন সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের অঙ্গীকার হচ্ছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান, যা জাতি হিসাবে আমাদের প্রত্যাশা পূরণ করবে এবং বিশ্ব দরবারে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী 29 ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। প্রার্থিতা বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ দিন 11 জানুয়ারি। আপিল শুনানি ও নিষ্পত্তি 12 থেকে 18 জানুয়ারি। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে 21 জানুয়ারি। প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29 ডিসেম্বর 2025। মনোনয়নপত্র বাছাই হবে আগামী 30 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার হতে 4 জানুয়ারি 2026 রোজ রবিবার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার। ভাষণে সিইসি বলেন, সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি উদ্ধার করার জন্য এই নির্বাচন একটি বড় সুযোগ। এই নির্বাচন জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ, তাই যে কোনো ভয় ভীতি ও প্রবঞ্চনার ঊর্ধ্বে উঠে ভোটাধিকার প্রয়োগ করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচন প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ ভোটারদের আন্তরিক অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা করছি। সকলের প্রতি আমার আহ্বান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায়
ঐতিহাসিক ভূমিকা রাখুন। এ সময় প্রার্থী ও রাজনৈতিক দলকে নির্বাচনের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সিইসি বলেন, কোনো অনিয়ম সহ্য করা হবে না। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে দেশের রাজনৈতিক দলগুলো। একে দেশের রাজনীতির জন্য নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, এরই মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের প্রথম ধাপ শেষ হলো। অপরদিকে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, নির্বাচন আয়োজনে ইসির সদিচ্ছার প্রমাণ এই তফসিল। বিস্তারিত শাহাদাত অফরের প্রতিবেদনে। আগামী 2026 সালের নানা উৎকণ্ঠা পেরিয়ে রাজনৈতিক দলগুলোর স্বস্তি হয়ে ধরা দিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। দেশের প্রায় সব দলই তাই সন্তোষ প্রকাশ করেছে এই ঘোষণায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের ঘোষিত তফসিলকে বাংলাদেশের রাজনীতির জন্য নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী নির্বাচনে গণতন্ত্রপ্রিয় সব দল অংশ নেবে। বলেন, তফসিলের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। আমাদের প্রত্যাশা যে নির্বাচন কমিশন একেবারে নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে, অবাধ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে এবং এখানে সকল রাজনৈতিক দল এবং প্রার্থী তারা সবাই সচেতনভাবে এই নির্বাচনটিকে একটি উৎসব মুখর একটি নির্বাচনে পরিণত করবেন। তফসিলকে স্বাগত জানিয়েছে জামায়াত ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল জানালেন, সংশয়ের অবসান হয়েছে। আর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বললেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের প্রথম ধাপ শেষ হলো। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ সব চ্যালেঞ্জ কমিশনকে উচ্চানোর আহ্বান তার। নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য লেভেল প্লেইং ফিল্ড, 18 কোটি মানুষের যে গণ আকাঙ্ক্ষা সেটা প্রতিফলন হতে পারে। সেজন্য সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং জনগণকে খুব দৃঢ়তার সাথে পদক্ষেপ না নিলে শুধু তফসিলেই আমরা খুব উচ্ছ্বসিত নই। এদিকে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রধান সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তফসিলকে সাধুবাদ জানিয়ে বলেন, নির্বাচন আয়োজনে ইসির সদিচ্ছা আছে, তবে নিরপেক্ষতার অভাব আছে বলে অভিযোগ তার। বলেন, সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হতে পারে পেশি শক্তি ও টাকার প্রভাব। আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার এবং নির্বাচনের কমিশনের আমরা দেখতে পাচ্ছি নিরপেক্ষতা এবং সক্ষমতার কিছু অভাব রয়েছে। আশা করব সরকার সেই বিষয়গুলো কাটিয়ে উঠে বাংলাদেশকে একটি সুন্দর নির্বাচন উপহার দিবে। তফসিলকে স্বাগত জানিয়েছে গণ অধিকার পরিষদও। রাজনৈতিক দলগুলো নির্বাচন মুখী ছিলাম এবং নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে বারবার সরকারের উপরে, নির্বাচন কমিশনের উপরে আমাদের ধারাবাহিক চাপ ছিল। যাই হোক, আজকে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় পার্টি জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু বলেন, এমন পরিবর্তনের পর কোনো দেশ এত তাড়াতাড়ি নির্বাচন দিতে পারেনি, যা দেশের জন্য মঙ্গলজনক। এবার যে পরিবর্তনটা হয়েছে, তারপরে এত দ্রুত, এত কম সময়ের ভিতরে নির্বাচনটা দেওয়া দেশের জন্য মঙ্গলজনক হয়েছে। যারা ক্ষমতা এসেছেন এটা তাদের দূরদর্শিতার পরিচয়। তফসিল ঘোষণার মধ্য দিয়ে আগামী নির্বাচনের সংশয় কাটিয়ে নতুন বাংলাদেশের পথে আরেক ধাপ এগিয়ে গেল বলে মত দিয়েছে রাজনৈতিক দলের নেতারা। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করেছি। শাহাদাত অফর, এখন, ঢাকা। এদিকে মনোনয়ন দাখিল, যাচাই বাছাই বা আপিল নিষ্পত্তির সময় বাড়িয়ে ভোট গ্রহণের 63 দিন আগে যে তফসিল দিয়েছে ইসি, সেটাকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা। তবে তারা মনে করেন গুরুত্বপূর্ণ হলো একটি ভালো নির্বাচন অনুষ্ঠান। তফসিলের বক্তব্যে গণভোটের বিষয়টি স্পষ্ট না করায় হতাশা প্রকাশ করেছেন অনেকেই। বিশ্লেষকদের মত, অভিজ্ঞতায় না থাকা কমিশন যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সক্ষম তার প্রমাণ দিতে হবে শুরু থেকে। আজহার লিমনের প্রতিবেদন। আগামী 2026 সালের নানা উৎকণ্ঠা পেরিয়ে রাজনৈতিক দলগুলোর স্বস্তি হয়ে ধরা দিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। দেশের প্রায় সব দলই তাই সন্তোষ প্রকাশ করেছে এই ঘোষণায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের ঘোষিত তফসিলকে বাংলাদেশের রাজনীতির জন্য নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী নির্বাচনে গণতন্ত্রপ্রিয় সব দল অংশ নেবে। বলেন, তফসিলের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ।
আমাদের প্রত্যাশা যে নির্বাচন কমিশন একেবারে নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে, অবাধ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে এবং এখানে সকল রাজনৈতিক দল এবং প্রার্থী বিগত বছরগুলোতে দেখানো রপ্তানি আয়ের সঙ্গে বাস্তবতার অমিল ছিল। বর্তমান প্রেক্ষাপটে বাজার সম্প্রসারণের নানামুখী চ্যালেঞ্জ দেখছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। আয় বাড়াতে সরকারি প্রণোদনা সহ নতুন বাজার সৃষ্টি ও পণ্য বৈচিত্র্যকরণের তাগিদ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানিয়েছেন কামরুল হাসান জনি। বর্তমানে প্রায় ২০০-র বেশি দেশে পণ্য রপ্তানি করছে বাংলাদেশ। 2024-25 অর্থ বছরে বিশ্ববাজারে রপ্তানি হয়েছে 812 প্রকার পণ্য, যেখান থেকে আয় হয়েছে $48.28 বিলিয়ন। এর মধ্যে নিটওয়্যার ও ওভেন গার্মেন্টস সহ সর্বোচ্চ রপ্তানির তালিকায় থাকা 30টি পণ্য থেকে আয় এসেছে $47 বিলিয়ন বেশি। 2023-24 অর্থ বছরের চেয়ে এই আয় ঊর্ধ্বমুখী বলছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। দেশের তৈরি পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য যুক্তরাষ্ট্র, জার্মানি ও গ্রেট ব্রিটেন। আরএমজির বাইরে চামড়া, কৃষি, পাট, তুলা, হোম টেক্সটাইল ও ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানি হয় ইউএস, ভারত, জাপান, নেদারল্যান্ডস, চীন, সৌদি আরব, ইউএই, বেলজিয়াম, মালয়েশিয়া, তুর্কি, সুদান ও সিঙ্গাপুরে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে 2024-25 অর্থ বছরে সর্বোচ্চ $8.69 বিলিয়ন মূল্যের পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় জার্মানি ও যুক্তরাজ্য তৃতীয় স্থানে। এছাড়াও স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস রপ্তানি আয়ের শীর্ষে থাকলেও গত 3 অর্থ বছরে এসব দেশ থেকেও রপ্তানি আয় উঠানামা করেছে। অন্যদিকে সার্কভুক্ত দেশগুলোতে একই অর্থ বছরে রপ্তানি হয়েছে $1.99 বিলিয়ন। আমাদের রপ্তানির 44% ইউরোপিয়ান ইউনিয়নে যাচ্ছে। পাশাপাশি যদি আমি সেকেন্ড ডেস্টিনেশন বলি তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে যাচ্ছে 18%। কাজে অবশ্যই আমরা আমাদের এই ডেস্টিনেশনগুলোকে আমরা কখনোই তাদের সাথে তাদেরকে আমরা অবহেলা করা যাবে না। তাদের মার্কেটকে আমাদের ধরে রাখতে হবে। প্রক্রিয়াজাত খাদ্যপণ্য নিয়ে বিশ্বের 150টি দেশে রপ্তানির বাজার সম্প্রসারণে কাজ করছে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন। রপ্তানিকারকরা বলছেন 2027 সালের মধ্যে $2 বিলিয়ন রপ্তানির লক্ষ্য সামনে রেখে এই খাত এগিয়ে যাচ্ছে। তবে এই সম্ভাবনার বিপরীতে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষাগার না থাকা, কারখানায় অদক্ষ শ্রমিক ও কোম্পানির উন্নত ব্যবস্থাপনার অভাব সহ বেশ কিছু চ্যালেঞ্জ দেখছেন সংশ্লিষ্টরা। যখন এলডিসি গ্র্যাজুয়েশন হবে আপনার অনেকগুলি সুযোগ সুবিধা কিন্তু কমে যাবে, যেমন জিএসপি ট্যাক্সের সুবিধা কমে যাবে, ক্যাশ ইনসেন্টিভ থাকবে না। যখন না থাকবে তখন কিন্তু আমরা একটা হুজুট খাবো। সেই ক্ষেত্রে গভর্নমেন্টের বিকল্প চিন্তা করা উচিত, ওই সুযোগ সুবিধাগুলো অন্য কি ফর্মে দেওয়া যায় যেটাকে ডব্লিউটিওর সাথে কমপ্লিট করে না। বিকেএমইএ ও বিজিএমইএ এর অন্তর্ভুক্ত 2500 গার্মেন্টস প্রতিষ্ঠান রপ্তানিতে নিয়মিত রয়েছে। তবে বছর ঘুরতে সেখান থেকেও প্রায় 500 প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন প্রতিষ্ঠান মালিকরা। এই খাত বাঁচিয়ে রাখতে পর্যাপ্ত সুযোগ সুবিধা ও ঋণ পরিশোধের সময়সীমা বৃদ্ধির দাবি করছেন তারা। হতে পারে তাকে হয়তো 10 বছরের ঋণ পরিশোধের সুযোগ দিতে হবে, রিশিডিউল করে দিতে হবে, কাউকে হয়তো 15 বছর করতে হবে, কাউকে হয়তো ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটিগুলি সহজ করতে হবে। মানে প্রত্যেকটার অবস্থা বিবেচনায় নিয়ে তাকে মেডিসিন দিয়ে তাকে বের করে নিয়ে আসতে হবে। রপ্তানি বাজার সম্প্রসারণে নানামুখী চ্যালেঞ্জ দেখছে ইপিবি। তবে আয় বাড়াতে সরকারি প্রণোদনা সহ নতুন বাজার সৃষ্টি করতে হবে বলছেন অর্থনীতি ও উন্নয়ন বিশ্লেষকরা। যদি নতুন প্রোডাক্ট বাজারে আসে তাকে আমি একটা প্রণোদনা আনতে পারি। দ্বিতীয়টা আনা উচিত, সেটা হচ্ছে জব ক্রিয়েশন, যে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে গিয়ে তুমি জব ক্রিয়েট করতে পারো নতুন। এটা হয় তোমার ইন্ডাস্ট্রিতে হবে অথবা তোমার লিঙ্কেজ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিতে হবে। যদি জব ক্রিয়েট করো তাহলে আমি তোমাকে প্রণোদনা দেব। রপ্তানি আয়ের বড় অংশ তৈরি পোশাক শিল্প। নিয়মিত গার্মেন্টস বন্ধ হতে থাকায় একদিকে কমছে রপ্তানি আয়, অন্যদিকে ঝুঁকি বাড়ছে কর্মসংস্থানের। রপ্তানি আয় বাড়াতে বাজারে নতুন পণ্য নিয়ে আসার বিকল্প দেখছেন না অর্থনীতি বিশেষজ্ঞরা। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। দেশে চিনির উৎপাদন চাহিদার তুলনায় 1 থেকে 1.5 ভাগ। দিন দিন চিনির উৎপাদন কমে যাওয়ায় পুরোপুরি বিদেশ নির্ভর হয়ে উঠেছে এই শিল্প খাত। অন্যদিকে টানা লোকসানে বন্ধ হয়েছে রাষ্ট্রায়ত্ত 6টি চিনিকল। শুধুমাত্র 2023-24 অর্থ বছরে চিনিকলগুলোর লোকসান ছিল 556 লাখ টাকা। আরও জানাচ্ছেন মাজেদুর রহমান এবং ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম।
কয়েক বছর আগে মাঠগুলোর বেশিরভাগ জমিতে থাকতো আখের আবাদ, এখন অনেকটাই কমে গেছে। আখ বিক্রিতে হয়রানি, বিক্রির টাকা সময় মতো না পাওয়ায় এবং দীর্ঘমেয়াদী ফসল হয় চাষিরা বিমুখ হয় আখ চাষে। এছাড়া আখের চেয়ে অন্য ফসলের দাম ভালো পাওয়ায় কৃষকের মনোযোগ যায় অন্য আবাদে। আখ স্বল্পতায় চিনিকলগুলো লোকসান বাড়ে। এখন নতুন করে উদ্যোগ নিলেও আখ চাষে সুফল মিলছে না। 1 বছর আগে আবাদের জিনিসটা বিক্রি হতে দেরি হয়, ওই কারণে কুষার নাগানা সারে দিচ্ছি। কুষার বেচতে অসুবিধা হয়, আমার টাকাও পাই না, আবার কুষার মরে যায়। 1 বছরের ফসল 1 বছর পার হয়ে যায়, হ্যাঁ, কিন্তু নিচে আলাপালা আর পর্যন্ত সুবিধা হয়। আমি মনে করি সামনে জমিটাই লাগামো, আলু লাগামো বা কুশল লাগামো, সিআই ফিল্মের কোনো গুরুত্বই নেই। কষ্ট করে বিক্রি করতাম, ন্যায্য মূল্য পাইতাম না, টাকা দেওয়ার জন্য অনেক গন্ডগোল করতে হতো, পায়ের জুতা ক্ষয় হয়ে যেত। পুঁজি পাওয়া যায় না, গাড়ি ঘোড়ার সমস্যা, টাকা তুলবা গেলে লাইন ধরে থাকা লাগে। স্বল্প মেয়াদে আখের জাত উদ্ভাবনের দিকে তাকিয়েছিল কৃষক, তবে এক্ষেত্রে তেমন কোনো সফলতা দেখাতে পারেনি আখ গবেষণা ইনস্টিটিউট। কর্মকর্তা জানান, স্বল্প মেয়াদী আখ উদ্ভাবন করলেও তা চিনি উৎপাদনে ব্যবহার উপযুক্ত নয়। স্বল্প মেয়াদির মধ্যে আমাদের এখন আছে বিএসআরআই আখ 42, যেটা সাধারণত 8 মাস 7 মাস 8 মাসের মধ্যে কৃষকরা হারভেস্ট করে এবং সেটা রসের জন্য ইউজ হয়। এটা কোনো গুড় হয় না, চিনিও হবে না। চিনিকলগুলোতে লোকসানের নানা কারণের মধ্যে আখের স্বল্পতা এবং প্রতিবছর ঋণের বিপুল অঙ্কের সুদ পরিশোধ। আর এ থেকে বের হতে হলে ঋণের সুদ থেকে অব্যাহতি দেওয়া, কৃষককে আখ বিক্রির টাকা প্রাপ্তি নিশ্চিত করা এবং আখকে কৃষি ফসল হিসাবে বিবেচনা করে কৃষককে স্বল্প সুদে ঋণ দেওয়ার পরামর্শ চিনিকল কর্তৃপক্ষের। কৃষি অর্থনীতিবিদ বলছেন, চিনিতে স্বয়ংসম্পন্ন হতে হলে আখের পাশাপাশি চিনি উৎপাদনে নজর দিতে হবে সুগার বিট চাষে। এছাড়া পুরাতন যন্ত্রপাতির আধুনিকায়ন করা সহ চিনিকলগুলোকে সারা বছরই উৎপাদনমুখী রাখতে হবে। আখ চাষিদেরকে আমাদের সরকার থেকে একটা প্রণোদনার সিস্টেম আছে, কিন্তু তাদেরকে আরও উৎসাহিত করার জন্য এই আখ ফসলটিকে কৃষি ফসল হিসেবে বিবেচনা নিতে হবে এবং এই খাতে যে আমরা তাদেরকে যে লজিস্টিক সাপোর্ট দিই, এই ঋণের সুদের হারটা অন্যান্য কৃষি ফসলের ঋণের সুদের মতো করে দিতে হবে, 4 থেকে 5%। বাংলাদেশে আখের সাথে সুগার বিট করতে হবে, আখের উন্নত জাত নিয়ে আসতে হবে। আর একটি বিষয় হচ্ছে, আমি ছোট্ট উদাহরণ দিই, বাংলাদেশে একটি আখ থেকে যে পরিমাণ চিনি হয়, জাপানে সেই ডাবল পরিমাণ চিনি হয় ওই সেম আখ থেকে। তার মানে আমাদের দেশের যে যন্ত্রগুলো রয়েছে, মেশিনগুলো রয়েছে, এই মেশিনগুলোর আধুনিকীকরণ দরকার। দেশের চিনি চাহিদা 24 লাখ মেট্রিক টন। 2023-24 অর্থবছরে চিনি উৎপাদন হয়েছে মাত্র 46,000 মেট্রিক টন। চিনিকলগুলো পুঞ্জীভূত ঋণের সুদ প্রায় 6,000 কোটি টাকা। আখের উৎপাদন কমার মধ্য দিয়ে চিনির উৎপাদন কমেছে, সেই সাথে বেড়েছে চিনি আমদানি নির্ভরশীলতা। এর থেকে উতরানোর যে উপায়, সেটি হলো বিকল্প কোনো আখের চাষ করার মাধ্যমে চিনি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে এই নির্ভরশীলতা কমানো সম্ভব। জয়পুরহাট থেকে মাজিদুর রহমান, এখন। উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা আরও বেড়েছে। গত কয়েকদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে প্রান্তিক জনপদটিতে। আরও জানাতে যুক্ত হবেন লুৎফর রহমান। লুৎফর, শুভ সকাল আপনাকে। পঞ্চগড়ের আজকের শীতের তীব্রতা কেমন দেখছেন জানাবেন, আর জনমানুষের দুর্ভোগের চিত্রটিও একটু জানতে চাই আপনার মাধ্যমে। লাইভা, শুরুতেই আজকের যে তাপমাত্রা সেটি জানিয়ে দিয়ে, আজ সকালে পঞ্চগড়ের যে সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে সেটি হলো 9.5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিন্তু এক অঙ্কে নেমে এসেছে এবং গতকাল যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 8.9 ডিগ্রি সেলসিয়াস, এটি ছিল দেশের মধ্যে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা এবং তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে কমে আসছে এবং আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে যে তাপমাত্রা বিরাজ করছে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে কিন্তু বিরাজ করছে এবং শীতের যে তীব্রতা সেটি থাকছে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরে সন্ধ্যা নামার সাথে সাথে শীতের তীব্রতা শুরু হচ্ছে এবং রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সকালে কখনো হালকা কখনো ঘন কুয়াশা থাকছে এবং দিনের বেলা কিন্তু আবার ঠিক উল্টো চিত্র। দিনে কিন্তু প্রচণ্ড রোদ থাকে, কখনো 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যায় এবং শীতের এই সময়টুকুতে, সন্ধ্যা থেকে সকালের এই সময়টুকুতে কনকনে এবং হাড় কাঁপা শীত অনুভূত হচ্ছে। পঞ্চগড়ে যারা খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ রয়েছেন, যারা এই সময়টিতে
কাজে বের হয়ে থাকেন তারা কিন্তু খুব দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে পঞ্চগড়ে যারা বালু এবং পাথর শ্রমিক রয়েছেন তারা খুব কষ্টে পড়েছেন। নদীর থেকে তারা এই বরফের মতো ঠান্ডা পানিতে নেমে ভোরে নেমে তারা বালি এবং পাথর উত্তোলন করে থাকেন। তাদের কষ্টটা সবচেয়ে বেশি। তার পাশাপাশি রিক্সা চালক, ভ্যান চালক সহ দৈনিক আয় নির্ভর যেসব মানুষ রয়েছেন তারাও কিন্তু কষ্ট পড়েছেন। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এই মরশুমে তারা সরকারের পক্ষ থেকে 30 লাখ টাকা শীত 8,500 শীতবস্ত্র কিনে তারা জেলার অসহায় এবং নিম্ন আয়ের মানুষের মধ্যে বিতরণ করেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এই জেলার বিরাট অঙ্কের মানুষের যে পরিমাণ চাহিদা তার তুলনায় জানিয়েছেন যে আরো অন্তত 65,000-এর মতো শীতবস্ত্র তাদের প্রয়োজন। আর আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে আগামী কয়েকদিন কিন্তু তাপমাত্রা ঠিক এইরকমই বিরাজ করবে। তার পাশাপাশি জানিয়ে রাখি, এই যে শীতের তীব্রতা বাড়ায়, নতুন এবং গরমের যে সকল কাপড়ের দোকান রয়েছে এবং লেপ তোশকের দোকান রয়েছে সেখানেও কিন্তু ভিড় বেড়েছে। আমরা দেখেছি যারা এই জেলার এই জনপদের যারা বাসিন্দা তারা কিন্তু শীতের যে প্রস্তুতি সেটি নেবার জন্য তারা কিন্তু এই দোকানগুলোতে ভিড় করছেন। আর আজকের যে তাপমাত্রা, আজকের এবং চারপাশে কিন্তু কুয়াশা একেবারেই নেই, এবং রাতের এবং দিনের এখনকার যে তাপমাত্রা এবং চারপাশের যে পরিস্থিতি সেটি দেখে কিন্তু শীতের যে তীব্রতা বোঝার উপায় নেই, কারণ একেবারেই কুয়াশা নেই। তবে উত্তরে যে ঠান্ডা বাতাস সেটি কিন্তু বিরাজ করছে, সূর্যের দেখা মিলেছে এবং চারপাশে কিন্তু হালকা হালকা রোদ। তো লাইভে এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। লুৎফর, ধন্যবাদ আপনাকে। দর্শক, পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন লুৎফর রহমান, জানাচ্ছিলেন সেখানকার শীতের পরিস্থিতি। শীতের শুরুতেই শিল্পাঞ্চল জুড়ে শ্রমিকদের ব্যস্ততার পাশাপাশি পাখিদের কলকাকুলিতে মুখর হয়ে উঠেছে পরিবেশ। ধামরাইয়ের গাঙ্গুটিয়ার AKH নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড কারখানার জলাশয়গুলোতে অতিথি পাখির ঝাঁক যেন তৈরি করেছে এক ভিন্ন পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব পাখিকে নিরাপত্তা দিতে কঠোর অবস্থানে কারখানা কর্তৃপক্ষ। হুমায়ুন কবিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শীতের সকাল গড়াতেই শ্রমিকদের ব্যস্ততা যেমন বাড়তে থাকে, ঠিক তেমনি পাখিদের কলকাকলিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো কারখানা এলাকা। নিরাপদ আশ্রয় আর উপযুক্ত পরিবেশ থাকায় এসব লেক রূপ নেয় অতিথি পাখির প্রাকৃতিক অভয়ারণ্যে। যে এমপ্লয়িরা এখানে আছে, হ্যাঁ, তারাও যেন এই পাখিদের কোনো প্রকার বিরক্ত না করে, সেদিকে আমরা কঠোরভাবে নিশ্চিত রেখেছি। অতিথি পাখির জন্য আমরা গাড়ি খুব স্লো চালাই এবং হরেন বাজাই না। পাখি দেখার জন্য দূর দূরান্তে টাকা দিয়ে টিকিট কেটে অন্য জায়গায় দেখতে চাই, কিন্তু এখানে আমরা ফ্রি দেখতে পারি। গত 4 বছর শীত এলেই সাভারের ধামরাইয়ের জলাশয় যেন রূপ নেয় অতিথি পাখির অভয়ারণ্যে। কারখানার 3টি লেকে ঝাঁকে ঝাঁকে এসেছে পাতিহাঁস, বালিহাঁস, পানকৌড়ি, শামুকখুল সহ অন্তত 10 প্রজাতির পাখি। বিগত বছরের চেয়ে এবছর বেড়েছে অতিথি পাখি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কিচিরমিচির ডাক অত্যন্ত মনোমুগ্ধকর। যে এরকম একটা ন্যাচারাল ভিউ পাওয়া যাবে ঢাকা জেলার মধ্যে। অতিথি পাখির আগমনে আমরা খুব আনন্দিত। তো আমরা চাই যে কর্তৃপক্ষ এখানে নিরাপত্তা সহিত রাখবে। মঙ্গোলিয়া, নেপাল ও ভারত থেকে বাংলাদেশে আসে এসব অতিথি পাখি। নাতিশীতোষ্ণ আবহাওয়া, খাবার ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে অক্টোবরের শেষ দিকেই তারা ভিড় জমায় এদেশে। মার্চের শেষে আবহাওয়া উষ্ণ হতে শুরু করলে আবার ফিরে যায় স্থায়ী আবাসে। আর এসব আগন্তুক পাখির নিরাপত্তা নিশ্চিতে কঠোর নজরদারিতে রয়েছে কারখানা কর্তৃপক্ষ। আমাদের এখানে শিকার তো টোটালি বন্ধ, আমাদের সিকিউরিটি থাকে যাতে এখানে কোনোভাবেই কেউ কোনো রকম পাখি শিকার করতে না পারে। সেকেন্ড হলো, আমরা এখানে কোনো সাউন্ড পলিউশন করি না। যেমন একটা জেনারেটর ছাড়লাম, জেনারেটরের সাউন্ডে পাখিগুলো উড়ে গেল, আমরা এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকি। আর এছাড়া 3 নম্বর যেটা হচ্ছে যে আমাদের এখানে কিছু কাল্টিভেটেড ল্যান্ড ছিল, যেই ল্যান্ডগুলোতে চাষাবাদ করতে গেলেও পাখিগুলো থাকে না, তো ওই চাষাবাদগুলো আমরা এখন বন্ধ রেখেছি। দেশের বিভিন্ন অঞ্চলে যেখানে অতিথি পাখি কমছে, সেখানে তার উল্টো চিত্র ধামরাইয়ের এই কারখানায়। হুমায়ুন কবির, এখন ধামরাই। নানা জল্পনা কল্পনা সরিয়ে কূপ থেকে রাজশাহীর তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের শিশু সাজিদকে
উদ্ধার করা হলো ঠিকই, তবে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল সে। দীর্ঘ 33 ঘন্টা পর শিশুটি ফিরল ঠিকই, তবে কাঁদালো পুরো দেশকে। আজ সকাল 10টায় নিজ গ্রামে তার জানাজা। রায়হানুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত দেখুন। হৈহুল্লোড়, উদ্বেগ আর উৎকণ্ঠায় ভরা জনস্রোত। পরিত্যক্ত নলকূপে পড়া শিশু সাজিদকে উদ্ধারে, খনন ও খোঁজার অভিযোগে রাত দিন এক করে গমগমে ছিল যে কোয়েলহাট, এখন তা নিস্তব্ধ, নীরব ও নিথর। বুধবার কোয়েলহাটের মাঠে মায়ের সাথে হেঁটে আসার সময় পড়ে যায় নলকূপে, যার গভীরতা ছিল 90 ফিটের বেশি। ফায়ার সার্ভিস ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর 33 ঘন্টার রাত দিনের তৎপরতায় বৃহস্পতিবার রাত 9টা 5 মিনিটে কূপের 50 ফুট গভীরতায় পাওয়া যায় শিশু সাজিদের শান্ত শরীরটা। সঙ্গে সঙ্গে নেওয়া হয় হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। 9:35 মিনিটে আমাদের কাছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছায়। পৌঁছানোর পরে বাচ্চারা আসলে আমরা কোনো রেসপন্স পাচ্ছিলাম না। আমরা যেটা ভাইটাল সাইন বলি, তার পালস, বিপি, রেসপিরেশন অথবা পিপিল যেগুলো আমরা দেখি, সেগুলো কোনো কিছু আসলে রেসপন্স করছিল না। তো বাচ্চাটাকে আমরা প্রাথমিক অক্সিজেন দেওয়ার পর যে রিসাসিটেট প্রক্রিয়া সেটা শুরু করেছিলাম, কিন্তু দেখছি যে কোনো মতেই রেসপন্স করছে না দেখে আমরা 9:40 মিনিটে তাকে আসলে মৃত ঘোষণা করি। শিশু সাজিদের উদ্ধারের খবর দেশব্যাপী সকল মানুষকে যে স্বস্তি দিয়েছিল, তার 45 মিনিট পরেই পৃথিবী ছেড়ে যাওয়ার খবর করেছে ভারাক্রান্ত। এটা একটা হৃদয় বিদারক ঘটনা, যে শুনবে তার ভিতরে একটা খারাপ সৃষ্টি হবে। আগামীকাল সকাল ওনাদের পরিবারের জন্য যে নির্ধারিত গোরস্থান আছে কোয়েল পূর্বপাড়ায় এখানে তাকে দাফন করা হবে। শোকে পাথর হয়েছে বাবা, আর মানুষের দায়িত্বহীনতায় শিশুর মৃত্যুতে ক্ষুব্ধ তিনিও। যেটা আল্লাহ দিছে, আল্লাহ জিনিস নিয়ে গেছে, নিয়ে যাক ভাই, কিন্তু যার অবহেলার জন্য হয়েছে ভাই, এটা একমাত্র অবহেলা ভাই, এছাড়া আর কিছু নয়। এটি যারা আপনারা হাউজিং করছে তাদেরই কাছে, এটা যদি এটা না হইতে তাহলে এই সমস্যা রইবে কেন? শুক্রবার সকালে শিশু সাজিদের দাফন নিজ গ্রাম কোলহাটে অনুষ্ঠিত হবে। রাকিবুল হাসান, এখন রাজশাহী। বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবসকে সামনে রেখে যশোরের গদখালিতে ফুল চাষে ব্যস্ততা বেড়েছে চাষিদের। চারা গাছ ও রোপণ পরিচর্যার জন্য দিনরাত পরিশ্রম করছেন চাষিরা। তবে এরই মধ্যে বাগানে ফুটতে শুরু করেছে ফুল। ফুলের ব্যবসাকে কেন্দ্র করে 500 কোটি টাকা বাণিজ্যের আশা ফুল চাষিদের। রিপন হোসেনের তথ্য ও এনামুল হকের ছবিতে প্রতিবেদন। রং বেরঙের ফুলের রাজ্য যশোরের গদখালি। ফুলের চোখ ধাঁধানো এমন সৌন্দর্য প্রশান্তি আনে সবার মনে। বছর জুড়ে ফুলের চাষ হলেও নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত চলে ফুল চাষের মূল মৌসুম। এই 6 মাসে মহান বিজয় দিবস, ইংরেজি নববর্ষ, বিশ্ব ভালোবাসা দিবস ও ফাল্গুন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবস ঘিরে চলে ফুলের চাষের তোড়জোড়। বিশেষ এসব দিবসের প্রায় 70% ফুলের যোগান হয় গদখালি থেকেই। তাই চাহিদা মেটাতে সকাল সন্ধ্যা সবসময় মাঠে বেড়েছে কৃষকের ব্যস্ততা। সব থেকে বেশি চাষ হচ্ছে গোলাপ, জারবেরা, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা আর গাঁদা ফুলের। অন্যান্য ফসলের চাইতে মোটামুটি ফুলের ফসলটা আমরা ভালো পাই। 1 জানুয়ারি, 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, 26 মার্চ, মোটামুটি এই দিনগুলোতে আমরা ফুলের ব্যাপকতা বাড়ানোর জন্য দাম যেহেতু বেশি থাকে, সে কারণে আমরা মোটামুটি ফুলের আবাদটাও বাড়াই দিয়েছি। 14 ফেব্রুয়ারি আসছে দুটো পয়সা ধরার জন্য, এই কারণে দেখা যাচ্ছে হাজার হাজার টাকা খরচ করি আমরা এটা উন্নত করছি। গদখালির ফুল চাষি আজিজুর রহমান এবছর 5 বিঘা জমিতে জারবেরা, রজনীগন্ধা, গোলাপ সহ বিভিন্ন ফুলের চাষ করেছেন। খরচ হয়েছে 7 থেকে 8 লাখ টাকা। ফুল বিক্রি করে 10 থেকে 12 লাখ টাকা লাভের আশা তার। গোলাপ এখন ছাটাছুটি করছি, সার খৈল টিএসপি দিচ্ছি এবং তারপরেও এটা পাতা ভাঙছি, খুঁচাচ্ছি, সার দেবো দিয়েটি। দেখা যাচ্ছে সামনে আপনার বেশ কটা অনুষ্ঠান আছে, সেই উপলক্ষে বেশিরভাগের আমরা ব্যস্ত আছি এখন। তবে ফুলের উৎপাদন ভালো হলেও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দুশ্চিন্তায় ফুল চাষিরা। রাজনৈতিক প্রেক্ষাপট যদি ভালো হয় তাহলে আমাদের ফুলের বাজার ভালো হবে, চাঙ্গা হবে। সিজনের ফুল আসা পর্যন্ত 50 থেকে 60 হাজার টাকা আমাদের খরচ হয়। প্রচুর পরিমাণে যদি ফুল হয় তাহলে মনে করেন যে আমরা সামনে একটা লাভের আশঙ্কা আছে আমাদের। রাজনৈতিক কোনো অস্থিতিশীলতা না থাকে এবং আগামী যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো যদি আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি, উদযাপিত হয়,
তাহলে আমাদের 4 থেকে 500 কোটি টাকার ফুল এই অঞ্চল থেকে বিক্রি হওয়ার সম্ভব আছে। আর চাষিদের উৎপাদিত ফুল পরিবহন ও সংরক্ষণে সবসময় সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। আমাদের দেশে ফুলের চাহিদাকে যদি আমরা মিটাইতে পারি তাহলে বিশাল একটা অর্থনৈতিক জায়গা এখানে রয়েছে। পাশাপাশি আমাদেরকে যদি রপ্তানি করতে হয় আরও বেশি পরিমাণ ফুল আমাদেরকে কিন্তু আবাদ করতে হবে। এ পর্যায়ে আমরা যদি অন্যান্য জেলাও যদি ফুল উৎপাদনে এগিয়ে আসে তাহলে কিন্তু আমাদের বিদেশি রপ্তানি যে বিষয়টি এটা আমাদের করা সম্ভব হবে। এবছর বাণিজ্যিকভাবে 11 ধরনের ফুলের চাষ হয়েছে 641 হেক্টর জমিতে, যা থেকে বাণিজ্য হবে 500 কোটি টাকার। এখন যশোর। পাবনা জেনারেল হাসপাতালের নির্দিষ্ট বর্জ্য ফেলার জায়গা ভরে যাওয়ায় এখন হাসপাতালের আঙিনাতেই ফেলা হচ্ছে বর্জ্য। সরানোর দায়িত্ব কার? পৌরসভা নাকি হাসপাতাল কর্তৃপক্ষ? এই দায় এড়ানোর খেলায় ভুগছে সাধারণ মানুষ। দুর্গন্ধে রীতিমতো নাকাল রোগী ও স্বজনরা। মাসুদ রানার প্রতিবেদন। পাবনা 250 শয্যার জেনারেল হাসপাতাল এখন যেন এক ময়লার ভাগাড়। হাসপাতালে প্রবেশের আগে থেকেই তীব্র দুর্গন্ধ। চারপাশ জুড়ে জমে থাকা পচা বর্জ্য আর ময়লার স্তূপ রোগীদের জন্য তৈরি করেছে ভয়ঙ্কর পরিবেশ। এত ময়লা থেকে জন্ম নিয়েছে অসংখ্য মাছি, মশা ও রোগবাহী বিভিন্ন কীটপতঙ্গ। এসব জীবনবাহী পোকামাকড় হাসপাতালের পরিবেশকে আরও নোংরা করে তুলছে এবং রোগ ছড়ানোর সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। দুর্গন্ধ আর মাছের উপদ্রবে অতিষ্ঠ রোগী ও স্বজনরা। চিকিৎসা নিতে এসে উল্টো আরও অসুস্থ হয়ে পড়ার অভিযোগ তাদের। এমনকি এই দুর্গন্ধে ইন্টার্ন চিকিৎসকরাও হিমশিম খাচ্ছে চিকিৎসা দিতে। প্রত্যেকটা ওয়ার্ডের অনেক পেশেন্ট আছে যারা বারান্দায় অবস্থান করতেছে। তারা যদি এইরকম দুর্গন্ধ নিয়ে থাকে তাহলে তাদের তো আদর স্বাস্থ্য ঝুঁকি আরোই বাড়তেছে। রোগী নিয়ে আসছে, রোগী হাসপাতালের পরিবেশটা দেখে নিজেরাই সব অসুস্থ হয়ে যাচ্ছে। যারা রোগী আসছে বেশিরভাগই এখানে থাকাই আসলে কষ্টকর। রোগ নিয়ে আসে এখানে, কিন্তু দুর্গন্ধের কারণে আমাদের আবার অন্যান্য রোগ আমাদের মধ্যে প্রবেশ করে। টয়লেট থেকে 100 গজ দূরে থাকতে হবে। টয়লেট করার তো ওই নেই, আপনার যেখানে সেখানে যত্রতত্র ময়লা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ময়লা অপসারণের দায়িত্ব পৌরসভার, কিন্তু পৌরসভা তা না করায় এই অবস্থা তৈরি হয়েছে। কারোর সাথে চুক্তি করতে হলে সেই চুক্তি করা এবং সেই চুক্তির অনুমোদনের বিষয় আছে, হ্যাঁ, এবং সেই যে চুক্তি করলেই তো হলো না, তাদেরকে টাকা দেওয়ার বিষয় আছে। আমি একাধিকবার আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি এবং ফোনেও তাদের সাথে কথা বলেছি এবং চিঠিও এই সম্প্রতিও আমরা আবার তাদেরকে চিঠি পাঠিয়েছি। তো এই অবস্থায় ওনারা এখন কি সিদ্ধান্ত হবে এটা জানি না। অন্যদিকে পৌর কর্তৃপক্ষ বলছে মেডিকেল বর্জ্য অপসারণ তাদের দায়িত্ব নয়, তারা শুধু সাধারণ বর্জ্য অপসারণ করে। মেডিকেল বর্জ্য অপসারণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে থার্ড পার্টির সঙ্গে সমঝোতা করে সমাধান করতে হবে। আমরা শুধুমাত্র সাধারণ বর্জ্যটা পৌরসভা আনবে, বাকি 10টা বর্জ্য যেটা আছে হসপিটাল কর্তৃপক্ষ থার্ড পার্টির সাথে যারা এই ধরনের বর্জ্যগুলো ডিস্ট্রয় করে তাদের সাথে সমঝোতা স্মারকের মাধ্যমে এগুলো তারা অপসারণ করবে। দেশের গ্রামীণ আত্ম উন্নয়ন সংস্থার মাধ্যমে হাসপাতালগুলোর মেডিকেল বর্জ্য অপসারণ করা হতো। 2024 সালে জুলাই মাসে প্রকল্পটি বন্ধ হয়। এখন পাবনা। জীবিকা নির্বাহ ও নিজেদের থাকার তাঁবুগুলো মজবুত করতে রড কাটার পেশায় নিয়োজিত যুদ্ধবিধ্বস্ত গাজার অনেক বাসিন্দা। ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো থেকে তারা এগুলো সংগ্রহ করেছে। অনেকে আবার কাঠ কেনার সামর্থ্য না থাকায় ঘর তৈরির বিকল্প হিসেবে ব্যবহার করছেন রড। বিস্তারিত থাকছে অর্ণব প্রসাদের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি কার্যকরে প্রায় 2 মাস পেরিয়েছে। প্রথম ধাপের যুদ্ধবিরতি শর্ত ভঙ্গ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ অব্যাহত রেখেছে হামাস ও ইসরায়েল। এরই মধ্যে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র ও আরব বিশ্বের নেতারা। কিন্তু ঠিক যাদের জন্য যুদ্ধবিরতি, সেই গাজাবাসীর জীবনে আসেনি খুব একটা পরিবর্তন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, টানা 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে গাজায় ভিটেমাটি হারানো মানুষের সংখ্যা প্রায় 21 লাখ। যুদ্ধবিরতির পর এই মানুষেরা ইসরায়েলি গোলাবারুদ থেকে কিছুটা মুক্তি পেলেও প্রকৃতির করাল গ্রাস থেকে স্বস্তি মেলেনি। কয়েক দফা বৃষ্টি ও শীতের আগমন গাজা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাস্তুচ্যুত মানুষের দুঃখ ও দুর্দশা বাড়িয়েছে কয়েক গুণ। এছাড়া যুদ্ধের কারণে ভেঙে পড়েছে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির স্যানিটাইজেশন ব্যবস্থা। ফলে দূষণকে সঙ্গী করেই তাঁবুতে মানবেতর দিন কাটাচ্ছে লাখ লাখ ফিলিস্তিনি।
এত প্রতিকূলতার মধ্যেও নিজেদের থাকার তাঁবুগুলোকে মজবুত করতে গাজার ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো থেকে রড সংগ্রহ করছে বাস্তুচ্যুতরা। হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে ভেঙে পড়া দেয়াল থেকে সংগ্রহ করছেন রড। এরপর সেগুলোকে ভ্যানে করে নিয়ে যাচ্ছেন নিজেদের থাকার জায়গাগুলোতে। অনেকে জীবিকা নির্বাহের উৎস হিসেবে নিয়োজিত আছেন এ কাজে। بروح بتم اتفاقية بيننا وبين صاحب الدار عاد بصير يقعد يخير فينا. عمل هذا المهنة إنه دفعنا عشان نجيب لقمة عيشنا ونطعم طنياتنا ومرتنا النسوان في الدار. عندي 5 أسرة 5 أنفار من أخوتي. অনেকে আবার ঘর মেরামতে কাঠের বিকল্প হিসেবে ধ্বংসস্তূপ থেকে রড সংগ্রহ করেন। من عملية البناء. أما إذا سألتني في خلال الحرب فأنا أستطيع أن أقول لك أن عملية البناء معطلة بالكامل متوقفة بالكامل. গাজায় 10 মিটার ধাতব রড কিনতে প্রয়োজন হয় $15, যা কেনার সামর্থ্য নেই উপত্যকাটির অনেক বাস্তুচ্যুত বাসিন্দার। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। বড়দিন উপলক্ষে বিভিন্ন দেশে চলছে প্রস্তুতি। রং বেরঙের আলোকসজ্জায় ঝলমল করছে বিভিন্ন শহর। দিনটিকে সামনে রেখে মেক্সিকোতে ঐতিহ্যবাহী পয়েন্টসেটিয়া ফুলের সমাহার। লাল রঙের আভায় ছেয়ে গেছে সেখানকার পথঘাট, বেচা বিক্রিও বেড়েছে বেশ। জাহানারা ভূঁইয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রঙিন আলোয় উৎসবের ছড়াছড়ি, চারদিকে মেতে উঠেছে উদযাপনের আনন্দে। কারণ দরজায় করা নাড়ছে খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি, সান্টা ক্লজ, বলগা হরিণের পাশাপাশি বড়দিনের অন্যতম অনুষঙ্গ ফুল। এক্ষেত্রে ক্রিসমাস মৌসুমে পয়েন্টসেটিয়া ফুলের উজ্জ্বলতা নজর কেড়েছে সবার, যা বহন করে তাদের ধর্মীয় ঐতিহ্য। বড়দিনের আগে পয়েন্টসেটিয়া ফুলে ছেয়ে যায় মেক্সিকোর পথঘাট। রক্ত রঙিন এই ফুলের শোভা এক ভিন্ন মাত্রা যোগ করে বড়দিনের উৎসবে। Para llegar a esta etapa ya de la floración de la Nochebuena, para que la gente lleve a sus hogares. Es un símbolo para todo el mundo, porque lo que nos da a entender es el amor hacia la Navidad. ক্রিসমাসের আগে মেক্সিকোতে বেচা বিক্রি কয়েক গুণ বেড়ে যায় পয়েন্টসেটিয়া ফুলের। Acá nosotros llegamos a vender como unas 4,000, 5,000 plantas en la temporada, porque empezamos desde el 24 de noviembre. Bueno, para mí es importante porque siempre para México es una tradición la Nochebuena. পয়েন্টসেটিয়া হলো মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদিত সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুলের মধ্যে একটি। 1980 সালে দেশটিতে উৎপাদিত পয়েন্টসেটিয়া ফুলের মূল্য ছিল $66 মিলিয়ন। দেশটিতে গেল 10 বছরে উৎপাদন বেড়েছে অন্তত 300%। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনের অনুমতি না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন মোহামেডানের প্রধান কোচ আলফাজ আহমেদ। শুক্রবারের গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি এগিয়ে নিতে দল যখন জরুরি অনুশীলন সেশন চাইছিল, ঠিক তখনই মাঠ ব্যবহারের অনুমতি না মেলায় তৈরি হয় এক অস্বস্তিকর পরিস্থিতির। এই নিয়ে বিস্তারিত ফারহান ইহসানের প্রতিবেদনে। ফেডারেশন কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে কিংসের মুখোমুখি হবার আগে অপেশাদার আচরণের শিকার টিম মোহামেডান। ম্যাচের আগের দিন মাঠ ব্যবহারের অনুমতি পায়নি ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। মোহামেডান কর্মকর্তা ও কোচিং স্টাফদের অভিযোগ, আগে থেকে আবেদন করা হলো ম্যাচের আগের দিন অনুশীলনের সময় দেওয়া হয়নি, আর এই কারণেই ক্ষুব্ধ হয়ে ওঠেন আলফাজ। তো আমরা আসলে অপেক্ষা ছিলাম যে বসুন্ধরার মতো একটা প্রফেশনাল ক্লাব যে আনপ্রফেশনালিজম যে তারা দেখাইলো, সেটা আসলে আমাদের আর কি চিন্তার বাইরে। যে একটা বাংলাদেশের স্বনামধন্য ক্লাব যারা প্রফেশনালের দিকে এগিয়ে যাচ্ছে সবচাইতে, এবং তাদের সব কিছুই প্রফেশনাল, বাট এইখানে তারা যে কেন আমাদেরকে একদিনের মানে প্র্যাকটিস শিডিউল দিল না, এটা আসলে আমি বুঝতে পারছি না, কারণ তাদের মানসিকতার অভাব আমার মনে হয়। কিংস অ্যারেনা এখন দেশের অন্যতম আধুনিক ফুটবল স্টেডিয়াম, যেখানে অনুশীলন করতে পারা দলগুলোর জন্য বাড়তি সুবিধা। কিন্তু বড় ভেন্যুগুলোর প্রাপ্যতায় এমন জটিলতা তৈরি হয় হতাশ মোহামেডান কোচ। বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য একমাত্র বসুন্ধরারই একটা তাদের স্টেডিয়াম আছে, ওইভাবে তারা ট্রেনিং করে। আমরা শিখবো কার থেকে? আরও ক্লাবগুলো আছে যারা এই নিয়ম শৃঙ্খলা, প্রফেশনাল নিয়ম শৃঙ্খলা শিখবে কোত্থেকে? আমরা বসুন্ধরার থেকেই তো শিখতে চাই। এখন তারা যদি এরকম মানসিকতা দেখায়, তাহলে তো আর ফুটবলের
আসলে উন্নয়নের জায়গা থাকে না। ম্যাচের আগে ঘটনার প্রভাব সরাসরি পড়তে পারে দলীয় মনোবলে, তবে মোহামেডান অধিনায়ক মেহেদী জানালেন খেলা দিয়েই জবাব দিতে চান তিনি। আমাদের কিন্তু ওদের মাঠে আসলে প্র্যাকটিস করা উচিত ছিল আমাদের, তো জাস্ট আমি বলছে যে ওরা মাঠ দিবে না, এটা আসলে ওরা একটা প্ল্যান করছে হয়তো আমাদেরকে। আমরা চাচ্ছি যে আসলে আমরা মাঠের প্রমাণ দেখাবো যে আসলে ওদের মাঠে প্র্যাকটিস না করে আমরা জিততে পারি। ঘরোয়া ফুটবলে মাঠ সুবিধা নিয়ে বিতর্ক নতুন না হলেও বড় ক্লাবগুলোর ক্ষেত্রে এমন পরিস্থিতি প্রতিযোগিতার স্বচ্ছতাকেও প্রশ্নবিদ্ধ করে। বসুন্ধরা কিংস এরেনায় অনুশীলন না পাওয়া এটা কি কেবল ভুল বোঝাবুঝি নাকি গভীর কোনো সমস্যার ইঙ্গিত? ফারহান ইহসান, এখন, ঢাকা। এসএ গেমস স্থগিত ঘোষণার পর পুলে কোর্টে নেই খেলা। অনির্দিষ্টকালের বিরতিতে চলে গেছেন দেশের অ্যাথলেটরা। আর প্রতিযোগিতা না থাকায় আর্থিক সংকটের মুখে কোচদের বিদায় করতে বাধ্য হয়েছে 3টি ফেডারেশন। নতুন কোচ আসার পথও অনেকটাই রুদ্ধ, তাই ইচ্ছে থাকলেও বাধ্য হয়ে কার্যক্রম গুটিয়ে রেখেছে একাধিক ফেডারেশন। আরও জানাচ্ছেন জুবাইর আহমেদ। ইসলামিক সলিডারিটি গেমস আর এসএ গেমসকে কেন্দ্র করে দেশে এসেছিলেন একের পর এক বিদেশি কোচ। টেবিল টেনিস, ব্যাডমিন্টন আর সাঁতার ফেডারেশন মোটা বেতনে নিয়োগ দেয় থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মিশর থেকে আগত কোচদের। নিয়োগপ্রাপ্ত এসব কোচের অভিজ্ঞতা আর নিয়োগ প্রক্রিয়া নিয়ে ছিল নানা প্রশ্ন। তবে এসএ গেমস স্থগিতের ঘোষণা আসার পর থেকেই বিদায় নিয়েছেন এসব কোচ। নিয়োগের মতো বিদায়ের সময়ও কোচ নিয়ে থেকে গেছে নানা প্রশ্ন। কেবলমাত্র আর্থিক সামর্থ্য না থাকায় ক্যাম্প পরিচালনা থেকে সরে এসেছে ফেডারেশনগুলো। ব্যাডমিন্টন ফেডারেশন কোর্টে খেলা ফেরালেও কোচ ইস্যুতে ভুগছে দ্বিধাদ্বন্দ্বে। আর সাঁতার ফেডারেশন আপাতত ক্যাম্প বা কোচের ভাবনা থেকেই অনেকটা দূরে। 3 মাস পরে প্লেয়ারগুলো কিন্তু স্টপ হয়ে গেল, আমরা কোচও পাঠাতে বাধ্য করলাম। প্লাস এখানে একটা অনেক অর্থের ব্যাপার ছিল, যেটা আমাদেরকে এনএসসিতে আমাকে বলেছিল যে কোচের ব্যাপারে টাকা দিবে, সব কিছু তারা সাহায্য সহযোগিতা করবে। সেই অনুযায়ী আমরা কোচ এনেছি, এনে আমরা কিন্তু ওই টাকাগুলো পাইনি, নিজস্ব অর্থায়নে আমরা ক্যাম্পগুলো করিয়েছি। যেহেতু এখানে একটা ব্যয়বহুল ব্যাপার, সেই ক্ষেত্রে কোচের শুধু স্যালারি না, আমাদের যে পানিটা ফিল্টারেশন করতে হয়, এই ফিল্টারেশন করতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের প্রতি মাসে 5 থেকে 6 লাখ টাকা কারেন্টের বিল আসে। তো এটা আমাদের পক্ষে অ্যাভেল করা আসলে খুব টাফ। একই পরিস্থিতি টেবিল টেনিসে। পদকজয়ী তারকা জাভেদ আহমেদ জানালেন, নতুন কোচ নিয়ে আলোচনা চললেও নিয়োগ থেমে আছে আর্থিক জটিলতার প্রশ্নে। এখন এখানে একটা বাজেটেরও একটা ব্যাপার থাকে, একটা বাইরের থেকে কোচ আনতে গেলে তার হোটেল ফেয়ার, তারপরে সবকিছু মিলিয়ে আর কি বড় একটা বাজেটেরও ব্যাপার থাকে। তা এমনি ফেডারেশন থেকে ওনারা চেষ্টা করছে যে যত অ্যাজ সুন অ্যাজ যত আর্লি এইটা কোচ এনে আর কি জিনিসগুলা সলভ করা যায়। দেশের ফেডারেশনগুলো কোচ কিংবা নিজস্ব সমস্যা সমাধানের জন্য পুরোপুরি জাতীয় ক্রীড়া পরিষদের উপরেই নির্ভর করে। দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনার পর নিজস্ব আর্থিক উৎস তৈরি করতে না পারাকে অবশ্য নিজেদের ব্যর্থতা মানতে নারাজ এসব কর্তা ব্যক্তিরা। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। শেষ করছে এখন সকাল, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট 12 ফেব্রুয়ারি, মনোনয়ন জমার শেষ দিন 29 ডিসেম্বর, 22 জানুয়ারি থেকে প্রচার শুরু, তফসিল ঘোষণা। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে শুরু থেকেই কঠোর থাকতে হবে ইসিকে, বলছেন বিশ্লেষকরা। তফসিলে গণভোটের বিষয়টি স্পষ্ট না করায় হতাশা। গণতন্ত্রের প্রতিষ্ঠানীকরণ একটা সুযোগ সৃষ্টি হয়েছে অনেক রক্তের বিনিময়ে, অনেক আত্মত্যাগের বিনিময়ে। তো আমরা আশা করবো যে আমরা যেন এর প্রতি বিশ্বাসঘাতকতা না করি। গণভোটের ব্যাপারে আরেকটু মানুষকে বলতো, তাহলে মানুষ আরেকটু সচেতন হতো, মানুষের জানার বিষয়টা পরিষ্কার হতো। বিগত সময়ে রপ্তানি আয় বাড়িয়ে দেখানো হতো অভিযোগ ব্যবসায়ীদের। টেকসই উন্নয়নের নতুন বাজার সৃষ্টি ও পণ্য বৈচিত্র্যকরণের তাগিদ। উৎপাদন কমতে কমতে পুরোপুরি বিদেশ নির্ভর চিনি শিল্প। আখ পিটের চাষ বাড়িয়ে চিনি কলগুলো সারা বছর চালু রাখার পরামর্শ। এবং বাঁচানো গেল না রাজশাহীতে গভীর নলকূপের গর্তে পড়া শিশু সাজিদকে। 33 ঘন্টা পর মাটির 50 ফিট নিচ থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। আর এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।